জাস্ট দেখুন জায়গাটা ঠিক মতন কিন্তু সূর্যের আলো পর্যন্ত এখানে ঢোকে না। হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো গতকাল বিকালবেলা আমরা মাওফালাং এসেছিলাম, আর মাওফালাং স্যাক্রেড ফরেস্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম। তো গতকাল মাওফালাংয়েই তারপর নাইট স্টে করি। তো কোথায় ছিলাম সেই ঘর তো আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা, এখানকার বাইরের পরিবেশটা কিন্তু আপনাদের দেখানো হয়নি। তো আমরা কোথায় ছিলাম সেই জায়গাটা আপনাদেরকে দেখাই এখন দেখুন। তো এই ছিল আমাদের কালকের হোমস্টে, লোকালয় থেকে কিন্তু অনেকটা বাইরে। আর দেখুন সামনে কি সুন্দর ভ্যালি। এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া মানুষজনের শব্দ কিচ্ছু নেই, পুরো ফাঁকা একটা জায়গা। মাওফালাং স্যাক্রেড ফরেস্ট থেকে জাস্ট 1.5 কিলোমিটার মতন দূরে আছি আমরা। তো এইখান থেকে জাস্ট হেঁটে 2 মিনিট গেলেই মেন রোড, যেখান থেকে মাওফালাং স্যাক্রেড ফরেস্ট যাওয়া যায়। মেঘালয়ে আজকে আমাদের 9 নাম্বার দিন, আর মাওফালাং থেকে আজকে আমরা যাব মৌসিনরাম। এখান থেকে মৌসিনরাম মোটামুটি 1.5 ঘন্টার রাস্তা। তো মৌসিনরাম যাব আজকে সারাদিন, মৌসিনরামের বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর তারপরে আবার মৌসিনরাম থেকে ব্যাক করে সন্ধ্যাবেলা এসে এইখানে কিন্তু আমরা আজকেও নাইট স্টে করব। তো চলুন, আগেই এই সামনে যে মেন রোড আছে সেখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, তো সেখান থেকে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। তো এখানে খাওয়া দাওয়ার অপশান কিন্তু খুব কম। তো যাই হোক, এই একটাই রেস্টুরেন্ট আছে, কালকেও আমরা এখানে ডিনার করেছি, তো মোটামুটি ঠিক আছে, ভালো। তো চলুন ব্রেকফাস্টটাও এখানে করে নিই, করে মৌসিনরামের উদ্দেশ্যে চলে যাব। তো বন্ধুরা, চলে এসেছি আমরা মৌসিনরামে। আর ফার্স্ট স্পট যেটা মৌসিনরামের আমাদের, সেটা হলো মাউজিন বুইন কেভ। এখানে এন্ট্রি ফি দেখুন 20 টাকা করে, আর 2 হুইলারের পার্কিং চার্জ 10 টাকা করে। তো চলুন দেখে আসি। মাওফালাং থেকে এইখানে আসতে আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা। রাস্তা কিন্তু বেশ খারাপ, তো যার জন্য সময়টা অনেকটা বেশি লাগলো। নাহলে ভেবেছিলাম 1.5 ঘন্টা কি তার একটু কমে চলে আসবো। তো যাই হোক, মৌসিনরামে এসেই ফার্স্ট স্পট কিন্তু এটা, মানে বেশি দূরে না, মৌসিনরাম ঢুকতেই এই স্পটটা। এই হলো মাউজিন বুইন কেভ। এটি একটি লাইমস্টোন কেভ। এই কেভটা খুব বড় না হলেও কিন্তু এই কেভের ইন্টারেস্টিং জিনিস হলো এখানে একটি শিবলিঙ্গ আছে, এবং পাহাড়ের মধ্যে দিয়ে তার উপর সবসময় জল পড়ে। আর এই গুহাটা কিন্তু এইটুকুই। আর এই পাশে গুহার সামনে জলের বিশাল আওয়াজ আসছে, কিন্তু এখানে হয়তো কোনো নদীর জল বা ঝর্ণার জল যেটা পাস করছে এখান দিয়ে। তো চলুন আমরা এরপরে পরের ডেস্টিনেশনে চলে যাব। তো কেভ থেকে এখন চলে এসেছি মৌসিনরামের অনেকটা দূরের একটা স্পটে, সেটা হলো স্প্লিট রক। তো খুব কম লোক এখানে আসে দূরত্বের কারণে, কারণ আমরা যে মাওফালাং ছিলাম, মাওফালাং থেকে কিন্তু এই জায়গাটার দূরত্ব প্রায় 56 কিলোমিটার। মানে সময় প্রায় লাগবে, রাস্তা খুব খারাপ, যার জন্য সময় আমাদের লেগে গেছে অলমোস্ট 2.5 ঘন্টারও বেশি। তো জায়গাটা কীরকম আগে দেখুন, কেন এত দূর আসলাম দেখুন। মৌসিনরাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে মাওলিংবনা গ্রামে রয়েছে এই স্প্লিট রক। একসময় এটা একটা সমতল পাথুরে এলাকা ছিল। 1897 সালের একটি বড় ভূমিকম্পে
এই জায়গাটা ভেঙে দুটুকরো হয়ে যায় এবং একে অপরের থেকে প্রায় 2 মিটার পর্যন্ত সরে যায়, যার ফলে এই স্প্লিট রক তৈরি হয়েছে। এই স্প্লিট রকের দৈর্ঘ্য প্রায় 300 মিটারের মতন এবং মাটি থেকে এর ওপরের অংশের উচ্চতা প্রায় 150 মিটার। আজ আমাদের এই দুই পাথরের মাঝখান দিয়ে ট্রেক করে যেতে হবে। তো চলুন এন্ট্রি পয়েন্টের দিকে যাওয়া যাক। ওকে, দেখুন কতটুকু একটা বাচ্চা, সে নাকি গাইড। জায়গাটা দেখতে পাচ্ছেন, একেই এই অবস্থা, তার মধ্যে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে কালকে, পুরো ভেজা রয়েছে বাস। তো বাম্বু ট্রেকের থেকেও মনে হচ্ছে বেশি কঠিন হতে চলেছে এটা। উফ, তো কোথা দিয়ে আসলাম দেখুন, ওই ওপর থেকে এই ভেজা সিঁড়ি দিয়ে নামতে হয়েছে। আর জাস্ট জায়গাটা দেখুন, এরপর কোথায় যেতে হবে। আর যেখানটায় দাঁড়িয়ে আছি তার হাইটটা দেখুন। মেঘালয় তো অনেকেই আসেন, কিন্তু এরকম জায়গা কি কখনো এসেছেন বা দেখেছেন? তো ট্রাভেল উইথ সায়ন্তর কাজই হলো নতুন জায়গাকে এক্সপ্লোর করা, নতুন জায়গা খুঁজে বার করা। তো চলুন দেখতে থাকুন, দেখি আরো কি কি রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে। জাস্ট দেখুন কোথা থেকে কোথায় আসলাম। দেখুন, এই ওপরে ছিলাম, ওপর থেকে সিঁড়ি দিয়ে নিচে এসেছিলাম, আর এই নিচ থেকে এই পাথর ডিঙিয়ে আসলাম ওপরে। যদিও রিয়াঙ্কা নিচে ওয়েট করছে, রিয়াঙ্কার আসার সাহস হচ্ছে না এখানে, কারণ বেশ পাথরগুলো ভেজা, যথেষ্ট স্লিপ করছে। চলুন আরো সামনের দিকে এগিয়ে যাই।
জাস্ট দেখুন জায়গাটা, ঠিক মতন কিন্তু সূর্যের আলো পর্যন্ত এখানে ঢোকে না। আর এখানে যেইখানে রয়েছি এখান থেকে পাথরের ওপর দিকটা, মানে যেখান থেকে নেমেছিলাম, না হলেও 12-14 তলা হাইট হবেই। আর এরকম পাশাপাশি দুজন যেতে পারবে না এরকম জায়গা, এক একটা জায়গায় দেখুন কিভাবে চড়ছে, এইভাবে উঠে যেতে হবে। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও যথেষ্ট ফিট থাকতে হবে, না হলে কিন্তু এই জায়গাটাও কিন্তু ট্রাই করা বেশ মুশকিল। পুরো ভিজে আর পিছল হয়ে রয়েছে কিন্তু, তার জন্য বেশ রিস্কি, পড়লে আর দেখতে হবে না। উফ, অনেক কষ্টে এই কঠিন ধাপটা পার করে আসলাম। চলুন দেখি আরো কি কঠিন আছে। দেখুন কিরকম শ্যাওলা পড়ে রয়েছে, এইটাই হলো মেন ভয়ের কারণ। অ্যাকচুয়ালি জায়গায় জায়গায় কিন্তু কোনো রাস্তাই নেই, পুরো বড় বড় পাথর ডিঙিয়ে যেতে হচ্ছে। আর দেখুন এখানে বড় বড় গাছের কিরকম শিকড় পুরো পাথরের মাঝখান দিয়ে দিয়ে এসছে উপর থেকে।
অলমোস্ট কমপ্লিট। বেশ ডেঞ্জারাস ট্রেক ছিল। যতটা ভয় লেগেছে মেন হলেই বৃষ্টি ভেজা পাথরের জন্য, আদারওয়াইজ এতটা কষ্ট আর ভয় লাগতো না। তো এবার কমপ্লিট। ঢুকেছিলাম একদিক দিয়ে, বেরোলাম অন্য দিক দিয়ে। অ্যাটলিস্ট ট্রেক কমপ্লিট করেছি, নো ডাউট বেশ থ্রিলিং ট্রেক, মানে বেশ এনজয় করেছি, কিন্তু বেশ ভয়ও লেগেছে সত্যিকারে বলতে গেলে। তো অনেকটা দূর, মানে মৌসিনরাম থেকেও বেশ প্রায় 22 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে, যার জন্য লোকে অতটা আসেই না এখানে বলতে গেলে একরকম, প্লাস জানেও না। তো যাই হোক, আমার কাজই হলো নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি এতটা কষ্ট করে এত দূর এসছি, আর এই ট্রেকটা পুরোটা আপনাদেরকে দেখিয়েছি, তো আশা করছি ভালো লাগবে। তো চলুন, এইখান থেকে জাস্ট একটুখানি দূর, জাস্ট 3 কিলোমিটার মতন হবে উমখাখই পার্ক, তো সেটাও যাব। চলুন। তো চলে আসলাম স্প্লিট রক থেকে উমখাখই পার্ক, জাস্ট একটুখানি রাস্তা। তো এখন বেশ চড়া রোদ, গরম লাগছে। তো বর্ষার সময় কিন্তু এই পার্কটা খুব সুন্দর লাগে, চারিদিক সবুজে ভরে ওঠে, আর একটা সুন্দর লেক আছে সামনে। চলুন দেখাচ্ছি আপনাদের। উমখাখই পার্ক থেকে এবার চলে আসলাম মৌসিনরামের অন্যতম আকর্ষণ, সেটা হলো ক্রেমপুরি কেভ। এই ক্রেমপুরি কেভ কিন্তু গোটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় স্যান্ডস্টোন কেভ। তো চলুন যাওয়া যাক। ক্রেমপুরি কেভেও কিন্তু বেশ ট্রিকি রাস্তা, প্রচুর নামতে হচ্ছে ওপর থেকে। আর রাস্তা বলতে কিন্তু সেই সিঁড়ি, প্রচুর নামতে হচ্ছে, আবার পরে প্রচুর উঠতেও হবে। আর সিঁড়ি কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই খারাপ অবস্থা। নাহলেও পার্কিং থেকে 8-10 মিনিট হেঁটে ফেলেছি, এখনো কিন্তু কেভের দেখা পাইনি। যদিও এখানে কেভের একটা অংশ দেখতে পাচ্ছি, তো আরো সামনে হয়তো যেতে হবে। পার্কিং থেকে প্রায় 15 মিনিট হেঁটে কিন্তু এই ক্রেমপুরি কেভে আমরা আসতে পারলাম। আর দেখুন, এই কেভে কিন্তু ঢোকাটা কিন্তু বড় ব্যাপার নয়, বেশ সরু রাস্তা, কোনো গাইড নেই, লোকজন নেই, বেশ কষ্টকর আর বেশ ভয়ঙ্কর, কিন্তু কোনো আলো ফালো কিচ্ছু নেই। তো যাই হোক, আমি একটুখানি জাস্ট ভিতরে ঢুকে দেখে আসি। তো কেভ থেকে ঘুরে আসলাম, খুব বেশি হলে 4-5 মিনিট ভিতরে গেছি। এত অন্ধকার ভিতরে, বেশ পাওয়ারফুল লাইট ছাড়া ভিতরে কিন্তু যাওয়া একদমই পসিবল নয়, আর রিকমেন্ডেডও নয়। ভিতরে পুরো ভুলভুলাইয়ার মতন, এক একটা জায়গাতে আছে 4-5টা দিক চলে যাচ্ছে কেভের মধ্যে, সেখান থেকে আবার একটু এগিয়ে গেলে আরও সেখান থেকে 3-4টে দিক ভাগ হয়ে চলে যাচ্ছে বিভিন্ন দিকে। তো এরকম ব্যাপার। তো আমি জাস্ট কিছুটা গিয়ে আবার ব্যাক করে এসেছি, কারণ কোনো লোকজন কেউ নেই। যদি ভিতরে গিয়ে পথ না চিনে বেরিয়ে আসতে পারি, তাহলে অন্ধকারে যে কত দিন কাটাতে হবে ভিতরে কেউ বলতে পারবে না। তো বেশ ভয়ঙ্কর, মানে গাইড বা লোকাল লোক ছাড়া ভিতরে একদমই যাওয়া ঠিক হবে না, বা যাওয়া উচিতও না। জাস্ট
একটু আজ তো দূর এসছি, তাই একটুখানি ভিতরে খালি গেছি, গিয়ে দেখেছি, বেরিয়ে এসছি, ব্যাস এইটুকুই। বেশ ভয়ঙ্কর কেভ। তো চলুন আবার পার্কিংয়ের দিকে ফিরে যাওয়া যাক। তো ক্রেমপুরি কেভ থেকে এবার চলে এসেছি ক্রেং ক্রেং ফলস আর ক্রেং ক্রেং ভিউ পয়েন্টে। তো নামটা অদ্ভুত। তো এই হলো ক্রেং ক্রেং ফলস। এখন কিন্তু একদমই জল নেই, জাস্ট ছোট্ট একটা জলরাশি পড়ছে, কিন্তু বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর সব থেকে বড় কথা হলো এখানকার ভিউ পয়েন্টটা দেখুন, জাস্ট অসাধারণ কিন্তু। এইবার চলে এসেছি মৌসিনরামের লাস্ট পয়েন্ট আমাদের, সেটা হলো ক্রেম ড্যাম কেভ। তো এখানেও কিন্তু রাস্তা থেকে পার্কিংয়ের পরে অনেকটা নিচে নামতে হচ্ছে। আর সব থেকে বড় কথা, ক্রেম ড্যাম কেভ এটা কিন্তু খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে। গুগল ম্যাপে কিন্তু এটার এক্স্যাক্ট লোকেশনটা একটু ভুল দেওয়া আছে। তো যাই হোক, লোকালসদের থেকে একটু জিজ্ঞেস করে করে এক্স্যাক্ট জায়গাটা খুঁজে পেয়েছি। তো চলুন ক্রেম ড্যামের সামনে যাওয়া যাক। তো ওপর থেকে নিচে নামার পরে এইখানে নদীর মতন একটা জায়গা, মানে নদীর উপর দিয়েই হাঁটছি। বর্ষাকাল হলে পুরো জল থাকতো, এই জায়গাটা বোঝাই যাচ্ছে। দেখুন এখন জল অনেক কম রয়েছে, তো আমাকে এই নদীটা ক্রস করতে হবে। ও, এই হলো ক্রেম ড্যাম কেভ। দেখুন জাস্ট ফাটাফাটি, অসাধারণ জায়গা কিন্তু। ভিতরে মনে হচ্ছে বড় কোনো সুইমিং পুল টাইপের কিছু আছে, বেশ জলের আওয়াজ হচ্ছে। পুরো হিডেন বিউটি মেঘালয়, এটা সত্যি খুঁজে পাচ্ছিলাম না। কিছু স্থানীয় লোক স্নান করছে, তাছাড়া আর কেউ কিন্তু নেই টুরিস্ট। তো চলুন, বেশ কষ্ট করে যেতে হবে বোঝাই যাচ্ছে এখানে। ও ওয়াও, জাস্ট জায়গাটা দেখুন। উফ, ফাটাফাটি, দারুণ দারুণ। না আসলে সত্যি মিস করে যেতাম।
জামা কাপড় কাচা থেকে স্নান করা সবই চলছে স্থানীয়দের। তো যারা স্নান করছে স্থানীয় লোকজন, তাদের থেকে শুনলাম কেভ কিন্তু অনেক লম্বা আছে, কিন্তু এরপরে আর কেউ যায় না, কারণ এরপরে দেখতেই পাচ্ছেন বেশ কষ্টকর যাওয়া, আর জলের আওয়াজ দেখতে পাচ্ছেন। তো স্নানের জন্য স্থানীয়রা শুধু এই জায়গাটুকু অ্যাক্সেস করে, এরপরে কিন্তু আর কেউ যায় না। এক্স্যাক্ট লোকেশন পাচ্ছিলাম না বলে মনের মধ্যে একটা খটকা ছিল, যাব কি যাব না। লোকালসদের থেকে জিজ্ঞেস করার পরেও ভাবছিলাম যে থাক, এই পয়েন্টটা নয় বাদই দিই, কিন্তু না আসলে বেশ মিস করতাম। তো যাই হোক, এখন আবার ফেরত চলে যাব মাওফালাঙে, যেখানে আমরা গতকাল রাত্রে ছিলাম। তো মৌসিনরাম থেকে আমরা আবার মাওফালাঙে আমাদের গেস্ট হাউসে চলে এসেছি। তো মাওফালাং আমরা অলমোস্ট 5:30টার দিকে ঢুকে গেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার তো করবেনই, আর চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।